প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাভার সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছো সবাই। একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমের আজকের বিষয় জীববিজ্ঞান প্রথম পত্র। আলোচ্য বিষয় জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি, শেষ অংশ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। কোনো জীবকোষের জেনোম থেকে সুনির্দিষ্ট জিন পৃথক করে কাঙ্ক্ষিত জীবের জেনোমে সংযোগ করার কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলে। যে প্রযুক্তির মাধ্যমে কোনো জীবের ডিএনএতে কাঙ্ক্ষিত গাঠনিক পরিবর্তন আনা যায় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলে। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রধান ধাপসমূহ: কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন ও পৃথকীকরণ, বাহক নির্বাচন, কাঙ্ক্ষিত ডিএনএকে নির্দিষ্ট স্থানে ছেদন, ছেদনকৃত কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে বাহক প্লাজমিড ডিএনএতে স্থাপন, পোষক নির্বাচন ও রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড পোষক দেহে প্রবেশ করানো, রিকম্বিনেন্ট ডিএনএ এর মূল্যায়ন, কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানো, কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন ও পৃথকীকরণ। একটি ডিএনএ নির্বাচন করতে হবে এবং সেটা পৃথক করতে হবে। বাহক নির্বাচন, বাহক হিসাবে প্লাজমিড নিতে হবে এবং প্লাজমিডের ডিএনএ নির্বাচন করতে হবে। কাঙ্ক্ষিত ডিএনএকে নির্দিষ্ট স্থানে ছেদন, অর্থাৎ প্লাজমিডের ডিএনএকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটতে হবে এবং তারপরে কাঙ্ক্ষিত ডিএনএকেও আলাদা করে সেটাকেও নির্দিষ্ট স্থানে কাটতে হবে। তারপরে কাঙ্ক্ষিত ডিএনএর অংশ এবং প্লাজমিডের ডিএনএ অংশ লাইগেজ এনজাইম দিয়ে জোড়া লাগাতে হবে। অর্থাৎ ছেদনকৃত কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে বাহক প্লাজমিড ডিএনএতে স্থাপন। পোষক নির্বাচন করতে হবে এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড পোষক দেহে প্রবেশ করানো। পোষক দেহের মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড প্রবেশ করাতে হবে। রিকম্বিনেন্ট ডিএনএ এর মূল্যায়ন করতে হবে এবং কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানো এবং কাঙ্ক্ষিত ডিএনএকে উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করাতে হবে এবং সেটা মূল্যায়ন করতে হবে। একটি চিত্রের মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি দেখানো হলো। এখানে একটা ব্যাকটেরিয়া ইকোলাই ব্যাকটেরিয়া নেওয়া হলো বাহক হিসাবে এবং এর প্লাজমিড এবং প্লাজমিডের ডিএনএকে আলাদা করা হলো এবং একটি জীবকোষের ডিএনএকে আলাদা করা হলো এবং এখান থেকে জিন পৃথক করা হলো। জিনটাকে কাটা হলো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এবং এখানে প্লাজমিডের ডিএনএকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হলো। প্লাজমিডের ডিএনএ রেস্ট্রিকশনের কাটা অংশ এবং কাঙ্ক্ষিত জিনের কাটা অংশ দুটা লাইগেজ এনজাইম দিয়ে জোড়া লাগানো হলো। তাহলে কি হলো? রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড হলো। তারপরে এটি রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড এটি একটি ভেক্টর হিসেবে সিলেকশন করা হলো একটি ব্যাকটেরিয়াকে। সেই ব্যাকটেরিয়ার মধ্যে এটি স্থাপন করা হলো। তারপরে এর বহিঃপ্রকাশ মূল্যায়ন করা হলো। তারপরে এটি কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে এটা স্থাপন করা হলো। চিত্র: রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ও জিন ক্লোনিং। এখন একটি ভিডিওর মাধ্যমে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপসমূহ তোমাদের দেখানো হলো। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি একটি গুরুত্বপূর্ণ টুলস। এটি একটি কমপ্লেক্স স্টেপ বাই স্টেপ প্রসেস। এর ধাপগুলো হলো আইসোলেশন অফ জেনেটিক ম্যাটেরিয়াল, ফ্র্যাগমেন্টেশন অফ ডিএনএ বাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিওসিস, অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এটা কাটা হয়, অ্যাম্প্লিফিকেশন অফ জিন অফ ইন্টারেস্ট। নেক্সট স্টেপ হচ্ছে ইনসেরিশন অর রিকম্বিনেন্ট ডিএনএ ইন্টু হোস্ট সেল অর্গানিজম, অবটেনিং দ্য ফরেন জিন প্রোডাক্ট, ডাউনস্ট্রিম প্রসেসিং।
রিকম্বিনেন্ট ডিএনএ হোস্ট সেলের মধ্যে রাখা হয় ব্যাকটেরিয়াল সেলস ক্যালসিয়াম সলিউশন মেকিং কম্পোনেন্ট সেলস। রিকম্বিনেন্ট ডিএনএ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন এমপিসিলিন, হোস্ট সেল হচ্ছে ইকোলাই সেল, এর মধ্যে এমপিসিলিন রেজিস্ট্যান্স সেল। হোস্ট সেল এগার প্লেট এমপিসিলিন ট্রান্সফরমেশন গ্রো করে। রিকম্বিনেন্ট ডিএনএ এমপিসিলিন রেজিস্ট্যান্ট জিন সিলেক্টেড মার্কার। ট্রান্সফরমেশন রিকম্বিনেন্ট ডিএনএ টার্গেট প্রোটিন ফরেন রিকম্বিনেন্ট ডিএনএ plant cells, bacterial cells, recombinant protein, cultures, sugar medium protein, target protein, নাইট্রোসেলুলোজ ফিল্টার ব্যবহার করা হয়। অটোরেডিওগ্রাফি, জিনস অ্যান্ড ইন্টারেস্ট ল্যাবরেটরির মধ্যে করা হয়। মাল্টিপ্লাই করা হয়, সংখ্যা বৃদ্ধি করা হয়। কন্টিনিউয়াস কালচার সিস্টেম, অ্যাম্প্লিসিন মিডিয়াম কালচার, সেল সতর্ক থাকা হয়। large number of cells, recombinant biomass. রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ কৃষিক্ষেত্রে ট্রানজেনিক উদ্ভিদ উদ্ভাবন, গুণগত মান উন্নয়ন, সুপার রাইস বা গোল্ডেন রাইস উদ্ভাবন, রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবন, নাইট্রোজেন সংবন্ধন, দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি, বীজহীন ফল সৃষ্টি, ক্ষতিকারক কীটপতঙ্গ রোধী উদ্ভিদ সৃষ্টি। অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি প্রয়োগ করে বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে কৃষিক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। যেমন ট্রানজেনিক উদ্ভিদ উদ্ভাবন, যেমন বিটি বেগুন উদ্ভাবন করা সম্ভব হয়েছে, গোল্ডেন রাইস উদ্ভাবন করা সম্ভব হয়েছে, তেমনি ফসলের গুণগত মান উন্নয়ন করাও সম্ভব হয়েছে, রোগ প্রতিরোধক জাত উদ্ভাবন করা সম্ভব, নাইট্রোজেন সংবন্ধন, দ্যুতিময় উদ্ভিদ যেমন জোনাকি পোকার টিস্যু উদ্ভিদের মধ্যে স্থাপন করে এটি উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়েছে। চিকিৎসা বিজ্ঞানে ইনসুলিন উৎপাদন সম্ভব হয়েছে, ইন্টারফেরন উৎপাদন সম্ভব হয়েছে, ভ্যাকসিন উৎপাদন, মানব গ্রোথ হরমোন উৎপাদন, এনজাইম উৎপাদন, বংশগতি রোগ নিরাময়, ট্রানজেনিক প্রাণী থেকে ঔষধ আহরণ, মলিকুলার ফার্মিং, পরিবেশ ব্যবস্থাপনা, কলকারখানা খনি থেকে নির্গত বজ্র, পরিবেশ ব্যবস্থাপনা হিসাবে কলকারখানা খনি থেকে নির্গত বজ্র, সমুদ্রে তেল নির্গমন, পয়ঃবজ্র বা সিওয়েজ আত্মীকরণ। প্লাজমিড ব্যাকটেরিয়া কোষের মধ্যে ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ অণু যা স্বাধীনভাবে টিকে থাকতে পারে এবং স্বপ্রজননক্ষম, তাকে প্লাজমিড বলে। প্লাজমিডের বৈশিষ্ট্য: প্লাজমিড বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু, এর আণবিক ভর 106 থেকে 200 ইন্টু 106 ডাল্টন। প্লাজমিড অল্প সংখ্যক জিন ধারণ করে। রেস্ট্রিকশন এনজাইম দ্বারা আদর্শ প্লাজমিডের নির্দিষ্ট স্থানগুলো কেটে ফেলা যায়। এর কনজুগেশনের মাধ্যমে সহজে অন্য ব্যাকটেরিয়ায় সঞ্চালিত হয়।
কোনো কোনো প্লাজমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষ করতে পারে, যেমন কোলিসিন। প্লাজমিডের প্রকারভেদ। প্লাজমিড 5 প্রকার, যথা এফ প্লাজমিড, আর প্লাজমিড, কোল প্লাজমিড, ডিগ্রেডেটিভ প্লাজমিড, ভাইরুলেন্স প্লাজমিড। এফ প্লাজমিড বা ফার্টালিটি প্লাজমিড, এ সমস্ত প্লাজমিড এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়ায় জেনেটিক বস্তু স্থানান্তর করে। আর প্লাজমিড হচ্ছে রেজিস্ট্যান্স প্লাজমিড, এসব প্লাজমিডে অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন জিন থাকে। কোল প্লাজমিড হচ্ছে কোলিসিন প্লাজমিড, যে সমস্ত প্লাজমিডে কোলিসিন উৎপাদনকারী জিন থাকে। ডিগ্রেডেটিভ প্লাজমিড, এ ধরনের প্লাজমিডের উপস্থিতিতে ব্যাকটেরিয়ার টলুন, স্যালিসাইলিক অ্যাসিড ইত্যাদির অস্বাভাবিক উপাদানের দ্রুত পরিবর্তন সাধিত হয়। ভাইরুলেন্স প্লাজমিড, এগুলোকে রোগ সৃষ্টিকারী প্লাজমিড বলে। প্লাজমিডের ব্যবহার গবেষণায়, বাহক হিসাবে, সফলতায়। গবেষণায় আণবিক বংশগতিবিদ্যায় গবেষণায় এটি ব্যবহৃত হয়। বাহক হিসাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন ক্লোনিং ইত্যাদির কাজে এটি বাহক হিসাবে ব্যবহৃত হয়। সফলতায় এটি ব্যবহার করে মানুষের ইনসুলিন, জিন ক্লোনিং, রোগ ও পতঙ্গ প্রতিরোধী উদ্ভিদ উদ্ভাবনের সাফল্য অর্জন করেছে। জিন ক্লোনিং, একই জিনোটাইপ বিশিষ্ট একাধিক জীব বা জীবের অংশকে ক্লোন বলে। কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করা বা সংখ্যা বৃদ্ধি করাই হলো জিন ক্লোনিং। জিন ক্লোনিং এর উৎসসমূহ: বিনা ক্রাইটেরিয়ায় তৈরি ক্রোমোজোমের খণ্ড বা ভেক্টরে অন্তর্ভুক্ত করা, সুনির্দিষ্ট মেসেঞ্জার আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনে করা কমপ্লিমেন্টারি ডিএনএ, গবেষণাগারে অর্গানিক কেমিস্টগণ কর্তৃক বিশেষ প্রক্রিয়ায় তৈরিকৃত ডিএনএ খণ্ড। বিভিন্ন প্রকার ক্লোনিং। ক্লোনিং 2 প্রকার, একটা হলো ডিএনএ ক্লোনিং আর একটা রিপ্রোডাক্টিভ ক্লোনিং। ডিএনএ থেকে যে ক্লোনিং তৈরি করা এটা হলো ডিএনএ ক্লোনিং, যেমন বিটি বেগুন, গোল্ডেন রাইস ইত্যাদি। আর রিপ্রোডাক্টিভ ক্লোনিং হচ্ছে রিপ্রোডাক্টিভ কোষ থেকে ডিএনএ প্রতিস্থাপন করে যে ক্লোনিং তৈরি করা হয়, যেমন ভেড়া, যেমন ডলি নামে ভেড়া, পলি নামে ভেড়া ইত্যাদি। জিএম খাদ্য ফসল, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জেনেটিক্যালি মডিফাইড খাদ্য ফসল। জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে ফসল উৎপাদন করা হয় তাকে জিএম ফসল বলে। জেনেটিক্যালি মডিফাইড ক্রপ। বাংলাদেশে গত 22শে জানুয়ারি 2014 প্রথম একটি জিএম খাদ্য ফসল হিসাবে বিটি বেগুন চাষের জন্য সরকার অনুমোদন দিয়েছে। বিটি বেগুন ব্যাসিলাস থুরিনজেনসিস নামক একটি সয়েল ব্যাকটেরিয়া থেকে ক্রিস্টাল প্রোটিন জিন বেগুনের জেনোমে অন্তর্ভুক্ত করে উৎপন্ন বেগুনের নাম হচ্ছে বিটি বেগুন। বিটি বেগুন চাষের উপকারিতা: আমরা যারা বেগুন খাই তারা বিষক্রিয়ায় আক্রান্ত হব না এবং ক্যান্সারের ঝুঁকি থাকবে না। পোকানাশক ঔষধ স্প্রে করতে হবে না, এতে উৎপাদন খরচ কমবে। মাটি ও পরিবেশ বিষমুক্ত থাকবে। আশেপাশে জলাশয় বিষমুক্ত থাকবে এবং জলজ পরিবেশ স্বাভাবিক উৎপাদন অব্যাহত থাকবে। উৎপাদন বৃদ্ধি পাবে। পোকানাশক স্প্রে করার অপকারিতা: বেগুনের সাথে ঔষধ মানুষের দেহে
প্রবেশ করে এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগের আক্রান্ত হয়। ফসলের জমি থেকে বৃষ্টির পানির সাথে পোকানাশক বিষ নদী নালা খাল বিলে জমা হয় এবং জলজ উদ্ভিদ ও প্রাণীর বিশেষ করে মাছের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পায়। মাটি ও পরিবেশ বিষাক্ত হয়। কৃষকের ওষুধ কিনতে হয় এবং সময় ব্যয় করে ওষুধ স্প্রে করতে হয়। স্প্রেকারী বীজ দ্বারা আক্রান্ত হয়। এতে কেবলমাত্র ওষুধ প্রস্তুতকারী কোম্পানি লাভবান হয় আর সবাই ক্ষতিগ্রস্ত হয়। ইনসুলিন এক প্রকার হরমোন যা মানবদেহের অগ্নাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়ে সরাসরি রক্তে মিশিয়ে রক্তের গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। কোনো কারণে অগ্নাশয় হতে ইনসুলিন নিঃসৃত না হলে অথবা নিঃসৃত ইনসুলিন অকার্যকর হলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, অর্থাৎ ডায়াবেটিস হয়। ইনসুলিনের রাসায়নিক সংকেত C254, H377, N65, O75, S6। জীব প্রকৌশল প্রক্রিয়ার মাধ্যমে মানব ইনসুলিন উৎপাদন কৌশল আবিষ্কার করেন আমেরিকার ইলি লিলি অ্যান্ড কোম্পানি, যা 1982 সালে হিমুলিন নামে প্রথম বাজারজাত করা হয়। বাংলাদেশে ব্যাপকভাবে ব্যবহৃত মিক্সটার্ড ইনসুলিন ডেনমার্কের নভো নর্ডিক্স এএস ঔষধ কোম্পানি কর্তৃক জিন প্রকৌশল প্রক্রিয়ায় উৎপন্ন ও বাজারজাতকৃত। জিন প্রকৌশলের মাধ্যমে মানুষের ইনসুলিন উৎপাদন। একটি ব্যাকটেরিয়ার কোষের প্লাজমিড নির্দিষ্টকরণ এবং মানুষের অগ্নাশয় থেকে ডিএনএ পৃথকীকরণ। মানুষের ডিএনএ থেকে ইনসুলিন উৎপাদনকারী জিন অংশ পৃথক করা হয় এবং ওই মাপে ব্যাকটেরিয়ার প্লাজমিড অংশ রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়। প্লাজমিডের কাটা অংশে ইনসুলিন জিন প্রবেশ করানো এবং লাইগেজ এনজাইম দিয়ে সংযুক্ত করা হয়, ফলে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো। এবার একটি ইকোলাই কোষে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করা হলো, ফলে ইকোলাইটি জিএম ইকোলাই অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড ইকোলাইয়ে পরিণত হলো। একটি উপযুক্ত পাত্রে জিএম ইকোলাই প্রবেশ করিয়ে পর্যাপ্ত পরিমাণে সংখ্যা বৃদ্ধি করা হলো। ফার্মেন্টেশন ট্যাঙ্ক থেকে ইনসুলিন উৎপাদনকারী ইকোলাই নিয়ে ইনসুলিন সংগ্রহ করা হয় এবং তা উপযুক্ত অ্যাম্পলে বাজারজাত করা হয়। ইন্টারফেরন এক প্রকার উচ্চ আণবিক ওজন সম্পূর্ণ প্রোটিন যা ক্যান্সার কোষের বৃদ্ধি ও ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়। বহিরাগত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, বিষ, অন্য কোনো বস্তু ইত্যাদি আক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রতিটি মানবদেহে একটি প্রতিরক্ষা ব্যবস্থা থাকে। এটি দেহের ইমিউন সিস্টেম। ইন্টারফেরন হচ্ছে প্রতিরক্ষামূলক প্রোটিন। ব্রিটিশ বিজ্ঞানী অ্যালিক আইস্যাকস অ্যান্ড জিন লিন্ডারম্যান 1957 সালে ইন্টারফেরন আবিষ্কার করেন। বাংলাদেশে ব্যাপকভাবে ব্যবহৃত একটি ইন্টারফেরনের বাণিজ্যিক নাম হচ্ছে বিটাফেরন। জিন প্রকৌশলের মাধ্যমে মানুষের ইন্টারফেরন উৎপাদন। মানুষের ফাইব্রোব্লাস্ট কোষ থেকে ডিএনএ আহরণ করা হয় এবং তা থেকে ইন্টারফেরন কোড বহনকারী জিন পৃথক করা হয়। একটি উপযুক্ত প্লাজমিডকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়। এবার ইন্টারফেরন জিন অংশকে ডিএনএ লাইগেজ এনজাইম দিয়ে প্লাজমিডের কাটা অংশে সংযুক্ত করা হয়, অর্থাৎ একটি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়। ইন্টারফেরন জিন সহ রিকম্বিনেন্ট ডিএনএকে ইকোলাই ব্যাকটেরিয়াতে প্রবেশ করানো হয়। এবার কালচার মিডিয়াতে রিকম্বিনেন্ট ডিএনএ বিশিষ্ট ইকোলাই এর ব্যাপক বংশবৃদ্ধি করা হয়। ইকোলাই কর্তৃক উৎপাদিত ইন্টারফেরন কালচার মিডিয়াতে নিঃসৃত করা হয়। কালচার মিডিয়া থেকে ইন্টারফেরন পৃথক করে বিশুদ্ধ করা হয়। বিশুদ্ধকৃত ইন্টারফেরন বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ ও বাজারজাত করা হয়। ইন্টারফেরনের গুরুত্ব। দেহের অভ্যন্তরে ভাইরাসের বংশবৃদ্ধি প্রতিরোধ করে, পোষকের অনাক্রম্য কোষকে উত্তেজিত করে ক্যান্সার কোষ ধ্বংস করে, ইমিউনতন্ত্র নিয়ন্ত্রণ করে, অ্যান্টিবডি উৎপাদন প্রতিরোধ করে, বিওটি লিম্ফোসাইটের সংখ্যা বৃদ্ধিতে দমন করে, এনকে কোষ অর্থাৎ ন্যাচারাল কিলার সেলস এনকে কোষের ক্ষমতা বৃদ্ধি
এর ক্ষমতা ও বংশবৃদ্ধির মাধ্যমে ক্যান্সার কোষের সংখ্যা বৃদ্ধিকে বাধা দেয়। ভাইরাসজনিত রোগে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। জেনোম সিকোয়েন্স একটি জীবকোষে অবস্থিত জিন সমষ্টিকে একাত্রে জেনোম বলা হয়। ডিএনএ অণুর অনুদৈর্ঘ্যে ATGC, অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানিন এবং সাইটোসিন এই বেসগুলো কোন অনুক্রমে সজ্জিত থাকে তা হলো জেনোম সিকোয়েন্স। আর এই সিকোয়েন্সটি উদ্ঘাটন করা হলো জেনোম সিকোয়েন্সিং বা ডিএনএ সিকোয়েন্সিং। জেনোম সিকোয়েন্সির প্রয়োগ অপরাধ শনাক্তকরণে, পিতৃত্ব নির্ধারণে, স্বজন নির্ধারণে, শ্রেণীবিন্যাস স্তর নির্ধারণে, শ্রেণীবিন্যাস প্রক্রিয়ায় বৈশিষ্ট্যের মিল নির্ধারণে। জীব নিরাপত্তা এই নির্দেশিকার মুখ্য বিষয়বস্তু হল জিএমও ব্যবহারের পূর্বে জীব বৈচিত্র্য, প্রাণী ও মানব স্বাস্থ্যের উপর সম্ভাব্য সমস্ত ঝুঁকি পরিহার, নিরূপণ এবং তাকে মোকাবেলা করার বৈজ্ঞানিক পদ্ধতিসমূহকে পরিচালিত করা। জীব নিরাপত্তার বিধানসমূহ: জীব নিরাপত্তা সংক্রান্ত প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা, জিএমও প্রয়োগের ফলে সম্ভাব্য সব ধরনের ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি ব্যবস্থাপনা, জীব বৈচিত্র্য, প্রাণী ও মানব স্বাস্থ্যের উপর জিএমও এর ক্ষতিকারক দিক নির্ণয় করা এবং তার প্রতিকারের উপযুক্ত ব্যবস্থা করা। জিএমও ক্ষতিকারক নয় প্রমাণিত হলে তবেই প্রবর্তন করা। পরিবেশ ব্যবস্থাপনা যেসব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবেশ দূষণকারী উপাদানকে নিয়ন্ত্রণে রাখা যায় বা উপাদানগুলোকে পুনঃপ্রক্রিয়ার মাধ্যমে কাজে লাগানো যায় বা উপস্থিত পরিবেশকে উন্নত করা যায় তাকেই পরিবেশ ব্যবস্থাপনা বলে। পরিবেশ ব্যবস্থাপনার কতিপয় ক্ষেত্রে জীব প্রযুক্তির ব্যবহার বর্ণিত হলো: কলকারখানা থেকে নির্গত বর্জ্য, সমুদ্রে তেল নির্গমন, পয়ঃবর্জ্য বা সিওয়ে যাত্রীকরণ। কলকারখানা থেকে যে বর্জ্য নির্গত হয় তা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে সেটি নিউট্রাল করে অর্থাৎ দূষণমুক্ত করে সেটি নদীতে বা সমুদ্রে ফেলা হয়। আর সমুদ্রের তেল নির্গমন হলে সেটি ব্যাকটেরিয়া সেখানে ছেড়ে দিয়ে সেই সমুদ্র পানি তেল মুক্ত করা হয়, অর্থাৎ পানি দূষণমুক্ত করা হয়। পয়ঃবর্জ্য বা সিওয়ে যাত্রীকরণ এখানেও ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করে সিওয়ে যাত্রীকরণ করা হয়। এখন জীব প্রযুক্তি অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছি। জ্ঞানমূলক প্রশ্ন: বায়োটেকনোলজি কি? উদ্ভিদ টিস্যু কালচার কি? বায়োটেকনোলজির জনক কে? উদ্ভিদ টিস্যু কালচারের জনক কে? মেরিস্টেম কালচার কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কি? প্লাজমিড কি? রেস্ট্রিকশন এনজাইম কি? জিন ক্লোনিং কি? ইনসুলিন কি? ইন্টারফেরন কি? টিপিএ কি? ইপিও কি? অনুধাবনমূলক প্রশ্ন: মাইক্রোপ্রপাগেশন বলতে কি বোঝো? টটিপোটেন্সি বলতে কি বোঝো? পোমাটো বলতে কি বোঝো? জিএমও বা জিইও বলতে কি বোঝো? ট্রানজেনিক উদ্ভিদ বলতে কি বোঝো? নিফ জিন বলতে কি বোঝো? বিটি বেগুন বলতে কি বোঝো? সুপার রাইস বলতে কি বোঝো? জেনোম সিকোয়েন্সিং বলতে কি বোঝো? জীব নিরাপত্তা বলতে কি বোঝো? পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো? জিন থেরাপি বলতে কি বোঝো? এখন প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উদ্দীপকের ধাপগুলোর সচিত্র বর্ণনা করো। উদ্দীপকের প্রক্রিয়াটি গুরুত্ব তোমার মতামত সহ বিশ্লেষণ করো। উদ্দীপকের নির্দেশিত বিশেষ প্রযুক্তির ধাপগুলি সচিত্র বর্ণনা করো। স্বাস্থ্য রক্ষায় উদ্দীপকের নির্দেশিত প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করো। উদ্দীপকে উল্লিখিত ঔষধের উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করো। উদ্দীপকের পদ্ধতি কৃষিক্ষেত্রে কিভাবে সফলতা আনতে পারে বিশ্লেষণ করো।
শ্রমিক শনাক্তকারী রাসায়নিক যৌগটির কোষের বিভিন্ন স্থানে বিদ্যমান ব্যাখ্যা করো। বাংলাদেশে এ ধরনের প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা ও সীমাবদ্ধতা সমূহ উল্লেখ করো। দ্বাদশ শ্রেণী অনলাইন ক্লাস আজকে এখানেই শেষ। এই করোনা ভাইরাসের মহামারীকালীন সময়ে প্রয়োজন হলে অনলাইনে অথবা সেল নাম্বার 0181751891-তে যোগাযোগ করবা, অথবা ইউটিউব চ্যানেল গ্রিন বায়োলজি ও ওয়েবসাইট biologybt.com সাহায্য নিতে পারবা। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।